প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের একেবারে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। অনেকের কাছে মনে হতে পারে বাস্তব সংখ্যা খুবই সহজ একটা চ্যাপ্টার, অনেকে এই চ্যাপ্টারটা অবহেলা করেই না, কিন্তু বাস্তব সংখ্যা আসলে সহজ জিনিস নয়। যদি সহজ জিনিস হতো, এই বাস্তব সংখ্যা নিয়ে অনার্স বা মাস্টার্স লেভেলে আলোচনা হতো না। আমরা অনার্সের ফার্স্ট ইয়ারেও রিয়েল অ্যানালাইসিস অর্থাৎ বাস্তব সংখ্যার কিন্তু আলোচনা রয়েছে, ইন্টারমিডিয়েটেও রয়েছে। তো কাজেই বাস্তব সংখ্যা এটা কিন্তু সহজ জিনিস না। তবে 9-10 ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হয়তো সহজ হতে পারে, কিন্তু আসলে বাস্তব সংখ্যা সহজ জিনিস না। তো চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার একেবারে শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। অনেক সময় এটাকে আমরা কাউন্টিং নাম্বার বলে থাকি। আমরা এই নাম্বারের মাধ্যমে কাউন্ট করে থাকি, এই কারণে কাউন্টিং নাম্বারও বলা হয়ে থাকে। এখন একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় বাবা একটু গণনা করো তো থেকে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে সে কিন্তু গণনা শুরু করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে এভাবে গুনতে শুরু করবে। অথবা যারা ইংলিশ ভার্সনে পড়ে তারা হয়তো গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে গোনা শুরু করবে। এই যে গণনাকারী যে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এভাবে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তবে n এর এদিকে এভাবে একটু মোটা করে লিখতে হয়, যদিও নিচের ক্লাসগুলোতে এগুলো কোনো ভুল ধরা হয় না, কিন্তু তারপরেও এটা একটু মনে রাখতে হবে। অনেক সময় আমরা সেটের অঙ্ক করতে এরকম একটা চিহ্ন ব্যবহার করে থাকি, x belongs to n such that x is greater than 15 এবং বিজোড় সংখ্যা যদি বলা হয় থাকে। সেটের ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় এরকম মনে করলাম এটা হচ্ছে a সেট, আমরা কিন্তু এরকম n ব্যবহার করে থাকি। এই n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে বিজোড় সংখ্যা নিতে হবে যেটা 15 থেকে বড়, তাহলে কিন্তু আমাদের অসীম পরিমাণ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এইভাবে করে দিই, স্মলার দ্যান 15 যদি করে দিই, তাহলে কিন্তু এটা একটা সসীম সেট হয়ে যাবে। কাজে আমরা x belongs to n লিখি, এই n দ্বারা আসলে এই স্বাভাবিক সংখ্যাগুলো বোঝাবে। এখানে কিন্তু কোনো ভগ্নাংশ থাকবে না, শূন্য থাকবে না, কোনো নেগেটিভও থাকবে না, শুধুমাত্র 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কাউন্টিং নাম্বার থাকবে। তবে এখানে সেটের যে শর্তটা দিয়ে দিয়েছে, এই শর্ত অনুসারে কিন্তু আমরা সব স্বাভাবিক সংখ্যা নিতে পারবো না, শুধুমাত্র 15 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো নিতে পারবো। যেমন 1 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, 7 নিতে পারবো, 9 নিতে পারবো, 11 নিতে পারবো, 13 নিতে পারবো, 15 কিন্তু নিতে পারবো না, বলা আছে 15 থেকে ছোট। তখন এটাই হবে আমাদের সেট। তো কাজেই বাস্তব সংখ্যা কিন্তু আমরা সেটের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। অনেক সময় এখানে n লেখা থাকে, z লেখা থাকে, r লেখা থাকে। তো কাজেই আমাদের যদি জিজ্ঞেস করা হয় স্বাভাবিক সংখ্যা কোনগুলো, আসলে এগুলো হচ্ছে কাউন্টিং নাম্বার, ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9 করে এভাবে অসীম পর্যন্ত যাবে, যার ভিতরে কোনো ভগ্নাংশ থাকবে না, শূন্য থাকবে না, নেগেটিভও থাকবে না। স্বাভাবিক সংখ্যার পরেই আমাদের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু আবার বিভিন্ন সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোর শ্রেণীবিভাগে আমরা এগুলোর ভিতর থেকে কিছু কিছু মৌলিক সংখ্যা পাই। কাজে স্বাভাবিক সংখ্যার এই শ্রেণীবিভাগে স্বাভাবিক সংখ্যা এর কিন্তু আবার বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এর ভিতর থেকে আমরা মৌলিক সংখ্যা পাবো, যৌগিক সংখ্যা পাবো। এর ভিতরে কিছু যৌগিক সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যা রয়েছে, কিছু নিরপেক্ষ সংখ্যাও রয়েছে। যেমন 1 এটা মৌলিক সংখ্যাও নাই, যৌগিক সংখ্যাও নাই। 2 3 5 7 13 11 এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা।
আর 4, 6, 8, 10, 12, 14, 15 এগুলো কিন্তু যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। আর যে সংখ্যাকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও অন্য কোনো সংখ্যা দিয়েও নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমরা 8 এটাকে 1 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করে 8 দিয়ে ভাগ করতে পারি। কাজে এর এক এবং ওই সংখ্যা ছাড়া আরও বেশ কয়েকটা গুণনীয়ক রয়েছে, কাজে এই কারণে 8 হচ্ছে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার এই বিষয়টা আমরা ক্লাস 8-এও শিখছি, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। কাজে স্বাভাবিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং নিরপেক্ষ সংখ্যা রয়েছে 1, এটা কিন্তু মৌলিক যৌগিক কোনোটার ভিতরে পড়ে না। আচ্ছা, মৌলিক স্বাভাবিক সংখ্যার পরে আমরা যে সংখ্যাটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। অনেক সময় এটাকে হোল নাম্বার বলা হয়ে থাকে, ইন্টিজার নাম্বার বলা হয়ে থাকে। ইন্টিজার নাম্বার, এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার এটা যদি বুঝতে হয় তাহলে আমরা আবার একটু স্বাভাবিক সংখ্যায় ফিরে যাই। স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আপ টু এদিকে অসীম পর্যন্ত। তাই একটা জিনিস দেখো, আমরা যত এক ঘর করে বাম থেকে ডান দিকে যাচ্ছে এক এক করে কিন্তু যোগ হচ্ছে। 4-এর সাথে 1 যোগ করলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, কাজে 1 যোগ করে করে পরের পদটা হচ্ছে। ঠিক একইভাবে ডান দিক থেকে যখন আমরা বাম দিকে আসছি তখন কিন্তু আবার এক এক করে বিয়োগ হচ্ছে। যেমন 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এখন কথা হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। 0 থেকে 1 বিয়োগ করলে -1, -1 থেকে আবার 1 বিয়োগ করলে -2, -2 থেকে 1 বিয়োগ করলে -3, -3 থেকে 1 বিয়োগ করলে -4, এভাবে চলতেই থাকে। এই যে এখন যে সংখ্যাটা লেখা রয়েছে এই সংখ্যাটাকে বলা হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার ভিতরে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য বিদ্যমান, সেই সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার বলা হয়ে থাকে। এই ইন্টিজার নাম্বারের ভিতরে কিন্তু এদিকে যে অংশটুকু রয়েছে এটাকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই পাশে যে অংশটুকু রয়েছে এটাকে আমরা বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এদিকে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, 0 এটা ধনাত্মকতাও নেই ঋণাত্মকতাও নেই। কিন্তু যদি বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা তখন কিন্তু অবশ্যই এই ঋণাত্মকের আগ পর্যন্ত এই অংশটুকু যখন সংযুক্ত হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কাজেই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু সামান্য একটু পার্থক্য রয়েছে। যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে কিন্তু 0 সেই সংখ্যাগুলোর ভিতরে নাই, কিন্তু যখন অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে তখন কিন্তু অবশ্যই 0 সহ ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কাজে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। যখন আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো তখন 0 সহ 1 2 3 4 5 6 7 এদিকে যত অসীম পর্যন্ত যাওয়া যাবে, কোনো ভগ্নাংশ নিয়ে যাবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো। কিন্তু যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হবে তখন 1 2 3 4 5 6 সেখানে কিন্তু কোনো শূন্য থাকবে না। তো আশা করি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে যে পার্থক্যটা রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবো। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1 -2 -3 এদিকে অসীম পর্যন্ত। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা মিলে হয় হচ্ছে
পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার নাম্বারস বা হোলস নাম্বার বলা হয়ে থাকে। কাজেই আমরা এখানে কিন্তু এটুকু বলতে পারি, এই যে ইন্টিজার নাম্বার এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, জেড, এই জেডের কিন্তু একটা উপসেট হচ্ছে এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন। কাজে আমরা কিন্তু বলতে পারি এন হচ্ছে জেডের একটা সাবসেট, তবে নিচে এটা না দিলেও চলবে। এন হচ্ছে জেডের একটা সাবসেট, জেড হচ্ছে একটা সুপারসেট, এন হচ্ছে সাবসেট। কাজেই এই জেডের ভিতরে কিন্তু এন বিদ্যমান, এই যে এখান থেকে এই অংশটুকু হচ্ছে এন। কাজেই এই জেড বা পূর্ণ সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যা বিদ্যমান। আচ্ছা, বাস্তব সংখ্যার এখানে কিন্তু কোনো ভগ্নাংশ থাকবে না, এটি একটু মাথায় রাখতে হবে। ভগ্নাংশ বাদে কিন্তু আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সবই আসছে, কিন্তু এখানে কোনো ভগ্নাংশ থাকবে না। আচ্ছা, পূর্ণ সংখ্যার পরেই বাস্তব সংখ্যার যে বিষয়টা আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ভিতরে কি পার্থক্য আছে এটুকু আমাদের একটু বুঝতে হলে আমাদের আবার ফের পূর্ণ সংখ্যাটাতে চলে যেতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার মাঝখানে শূন্য থাকে, ডান দিকে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 7 আপ টু ইনফিনিটি। ঠিক একইভাবে বাম দিকে -1 -2 -3 -4 -5 আপ টু ডট 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 অসীম পর্যন্ত। এখন আমি যদি প্রশ্ন করি একটা সংখ্যা রেখা অঙ্কন করে, এটা মনে করলাম একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা, এর ঠিক মাঝখানে 0 আছে, এটা 1 2 3 4 5, এদিকে -1 -2 -3 -4 আপ টু ইনফিনিটি। এই যে বিন্দুটা এটা হচ্ছে শূন্যের বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে 1-এর বিন্দু। এই রেখার মাঝখানে তো একটা বিন্দু আছে, এই বিন্দুটার মান কত? এই বিন্দুটার মান যদি আমরা বের করতে চাই, যেহেতু এই 0 এবং 1-এর ঠিক মাঝখানে আছে, এই কারণে এই 0 এবং 1 যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 হবে। কাজেই এই বিন্দুটার মান হবে হচ্ছে 0.5। দেখো আমাদের এই পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু 0.5 বা কোনো ভগ্নাংশ আকারের কোনো সংখ্যা ছিল না। ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় এই বিন্দুটা 0.5, ঠিক এর মাঝখানের এই বিন্দুটার মান কত, এই বিন্দুটার মান বের করতে হলে তখন কিন্তু এই বিন্দুটা 0 আর এটা হচ্ছে 0.5, এই 0 যোগ 0.5 এই দুইটা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে 0.25 হবে। সুতরাং এই বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে 0.25। ঠিক একইভাবে 0.25 এবং 0-এর মাঝখানে এই বিন্দুটার মান কত এটা যদি বের করতে চাই তাহলে 0.25 এর সাথে 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 0.125 এরকম একটা মান হয়তো আসতে পারে। কাজেই সংখ্যা রেখার উপরের এই প্রত্যেকটা বিন্দুর কিন্তু এরকম আলাদা 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 মান রয়েছে, যেগুলো এই পূর্ণ সংখ্যার ভিতরে নাই। কাজেই আমাদের আরেক ধরনের সংখ্যার আবির্ভাব করতে হবে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। এই সংখ্যাটাকে এভাবে ভগ্নাংশ আকারে লেখা যাবে, দুইটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, যেখানে লব এবং হর আকারে লেখা যায়। আমরা একটা সংজ্ঞাটা লিখতে পারি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আমরা সংজ্ঞাটা বেশ ভালোই মুখস্থ করতে পারি। এখানে একটু শর্ত মনে রাখতে হবে, যেখানে কিউ কখনো শূন্য হতে পারবে না এবং পি ও কিউ এটা সহমৌলিক সংখ্যা হতে হবে।
কিউ শূন্য হবে না এটুকু বুঝলাম, কারণ পি বাই কিউ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, এই কারণে কিউ শূন্য হতে পারবে না, কারণ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, তার মান কি হবে এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি, এই কারণে এটা অসংজ্ঞায়িত। এটা বুঝলাম, কিন্তু সহমৌলিক সংখ্যা কি এটা একটু আমাদের জানার দরকার। সহমৌলিক সংখ্যা হচ্ছে এই দুইটি সংখ্যার ভিতরে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে তাহলে সেই সংখ্যা দুইটাকে সহমৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। যেমন আমরা মনে করলাম এখানে 5 আর এখানে 14 আছে, এরা কিন্তু সহমৌলিক সংখ্যা। কেন? কারণ আমরা যদি 5-এর গুণনীয়ক বের করি তাহলে 5-এর গুণনীয়ক হয় 1 এবং 5, আর 14-এর গুণনীয়ক যদি বের করি তাহলে 1 হয়, 2 হয়, 7 হয়, 14। দেখো 5 এবং 14-এর গুণনীয়কের ভিতরে সাধারণ গুণনীয়ক কিন্তু শুধুমাত্র 1, তাছাড়া আর কমন ফ্যাক্টর এখানে নাই, শুধুমাত্র সাধারণ গুণনীয়ক 1 আছে। এই কারণে 5 এবং 7কে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। কাজে আমাদের এখানে পি ও কিউ এরা কিন্তু সহমৌলিক সংখ্যা হতে হবে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ সহমৌলিক সংখ্যা হবে এবং কিউ কখনো শূন্য হতে পারবে না। এই শর্তটা যদি মানে তাহলে সেই সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে মূলদ সংখ্যার ভিতরে কি আছে? আমি যদি এরকম 5 লিখি তাহলে এটা কি মূলদ সংখ্যা? যদি 5 লিখি তাহলে কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। যদি 5 লিখে বলি এটা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা। যদি 5 লিখে প্রশ্ন করি এটা কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে দুইটি সংখ্যার অনুপাত হিসেবে কিভাবে প্রকাশ করা যাবে? আমি নিচে অবশ্যই 1 লিখতে পারি, তাহলে এটা 5:1 আকারে প্রকাশ করা যাবে। 5 এবং 1 এরা সহমৌলিক সংখ্যা, কাজেই এখানে 5 লিখলে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। অনেকে প্রশ্ন করে যদি এরকম √2 লিখি তাহলে এটাকেও তো আমরা নিচে যদি 1 লিখি তাহলে √2 অনুপাত 1, এটাও তো দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা গিয়েছে না, এটাকে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়নি, কারণ এটা নিজে একটা অনুপাত √2। আর আমরা জানি √2কে যদি দশমিকে বিস্তার করা হয়ে থাকে তাহলে 1.414 এরকম একটা বিশাল মান আছে যার কোনো সীমা নেই। কাজেই দশমিক যদি আসে সেটা নিজেই একটা অনুপাত, এই কারণে এটা একটা অনুপাত, এখানে আরেকটা অনুপাত, কাজে এখানে দুইটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়নি। এই কারণে √2 এটা কিন্তু মূলদ সংখ্যা হতে পারবে না, এটা অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা, এটার আমরা প্রমাণ অবশ্য পরে করব। কাজেই মূলদ সংখ্যা হতে হলে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই 2 এবং 1 সহমৌলিক হতে হবে, √2 এবং 1 এরা সহমৌলিক হতে হবে। তো √2 আর 1 এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়। আর মূলদ এবং অমূলদের ভিতরে আরো পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা মূলদ সংখ্যা কি সেটা একটু চিনলাম, এখন একটু অমূলদ সংখ্যা কি সেটা একটু জেনে নিই। অমূলদ সংখ্যা, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মূলদের বিপরীত হচ্ছে অমূলদ। এখানে আমরা সংজ্ঞায় মূলদ সংখ্যাকে বলেছি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে আমরা মূলদ সংখ্যা বলেছি। কাজে অমূলদ সংখ্যা তার নিশ্চয়ই বিপরীত, অর্থাৎ যে সংখ্যাটাকে দুইটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। কাজে আমরা একটু সংজ্ঞাটি লিখে ফেলতে পারি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, আমরা এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই মূলদ সংখ্যা এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। মূলদ যে সংখ্যা সেই মূলদকে কিউ দ্বারা প্রকাশ করা হয়,
প্রকাশ করে। আর অমূলদ সংখ্যার সংজ্ঞাটা অবশ্য আমরা আরেকটা ভাবে দিতে পারি, সেটা এইভাবে বলা আছে, পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম সংখ্যাগুলো কি কি আছে, যেমন 2 আছে, 3 আছে, 4 কিন্তু না, 4-এর বর্গমূল হয় 5, 6, 7, 8, 9 কিন্তু না, 9-কে বর্গমূল করলে 3 হয়ে যায়, কাজেই 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 10, 11, 12, 13, 14, 15 এগুলো কিন্তু কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা না, এক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই যে এগুলোর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলোর বর্গমূল √2 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, √3 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, √5 এটা একটা অমূলদ সংখ্যা, √6 এটা একটা অমূলদ সংখ্যা, √7, √8, √10, √11, √12, √13, √14, √15 এই যে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার এই বর্গমূলগুলো সবই অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা অমূলদ সংখ্যা এটা দশমিকে যদি বিস্তার করি, যেমন √13, √14, √15 এর যে কোনো একটাকে যদি দশমিকে বিস্তার করি তাহলে দশমিকের পরে এর জীবনের শেষ হবে না। সেই সাথে শেষ হবে না এটুকু তো বুঝলাম, আমরা 1কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু এটা কখনো শেষ হয় না, 3, 3, 3, 3, 3 এভাবে চলতেই থাকে, এটাও কিন্তু জীবনের শেষ হয় না। কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে এই একই সংখ্যা বারবার আসছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এই সংখ্যাগুলোকে যদি দশমিকে বিস্তার করি তাহলে দশমিকের পরে শেষ হবে না এবং এরকম পুনরাবৃত্তিও কখনো হবে না, একই সংখ্যা জীবনে বারবার আসবে না। তাহলে আমরা সংজ্ঞাটা অমূলদ সংখ্যার এভাবেও বলতে পারি যে সংখ্যাকে দশমিকে বিস্তার করলে দশমিকের পরে কখনো শেষ হবে না এবং সেই সংখ্যার কখনো পুনরাবৃত্তিও হবে না, ওই ধরনের সংখ্যাকে বলা হবে অমূলদ সংখ্যা। আর এই যে মূলদ সংখ্যা কিউ, অমূলদ সংখ্যা কিউ প্রাইম, এই দুইটা মিলে হয় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আমাদের আজকের আলোচনা ছিল আসলে বাস্তব সংখ্যা। কাজে বাস্তব সংখ্যার ভিতরে সকল ধনাত্মক সংখ্যা রয়েছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে, মূলদ রয়েছে, অমূলদ রয়েছে, ভগ্নাংশ রয়েছে, সসীম দশমিক ভগ্নাংশ রয়েছে, অসীম দশমিক ভগ্নাংশ রয়েছে। বাস্তব জীবনে আমরা যত ধরনের সংখ্যা দেখি সব সংখ্যাই আসলে বাস্তব সংখ্যার ভিতরে রয়েছে। তবে বাস্তব সংখ্যা দিয়ে সব সময় সব সমীকরণ কিন্তু সমাধান করা যায় না। যেমন মনে করো আমি যদি x³ - 1 = 0 লিখি, এই সমীকরণটা সমাধান যদি করতে বলি তাহলে অনেকেই ঝটপট করে এটার উৎপাদকে বিশ্লেষণ করে দেবে, x² + x - 1 x² + x + 1 = 0, হয় x - 1 = 0, এখান থেকে আমরা খুব সহজে x = 1 পেয়ে যাব। কিন্তু এখানে যে সমীকরণটা আমরা পাবো, এই যে x² + x + 1 = 0, এই সমীকরণের কোনো বাস্তব মান দিয়ে কিন্তু এটা সমাধান করা যায় না। কাজে এই সমীকরণটা সমাধান করতে হলে তখন আমাদের কিন্তু এতক্ষণ যে নাম্বারগুলো নিয়ে আলোচনা করলাম এই নাম্বারের কোনোটা দিয়ে কিন্তু এই সমীকরণটা সমাধান করা যাবে না। কাজে এই সমীকরণ সমাধান করতে হলে আমাদের নতুন এক ধরনের সংখ্যার আবির্ভাব করতে হবে। সেই সংখ্যাটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বার সম্পর্কে ইন্টারমিডিয়েট ক্লাসে যে শিখবা। আশা করি এই বিষয়গুলো সেখানে যে বুঝতে পারবা, আর বেশি বেশি করে পড়তে থাকো। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো প্র্যাকটিস করতে থাকো। এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো বা এই অধ্যায়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।